আমাদের সূর্য সন্তান ছেলেরা বলে দিয়েছে তাদের মূল এজেন্ডা ব্যতীত কোনো ইন্টারিম গভর্নমেন্ট হতে পারবে না। আজকে এই প্রেতাত্মা পতিত শেখ হাসিনার প্রেতাত্মারা যদি সাজেশন দেয়, যারা আর্মি হেডকোয়ার্টারে বসে রয়েছে, যারা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে বসে রয়েছে, সেটা হবে কিন্তু এই পতিত আওয়ামী লীগের পিটিম। সেটা হতে দেওয়া যাবে না। সেটা হলে আবার কিন্তু ওই জায়গায় ঘুরে চলে আসবে। যে আমাদের যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, যারা প্রাক্তন বিডিআর এবং বিজিবিতে চাকরি করে তারাও বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ী যে কোনো কোর্টে আইনের আশ্রয় নিতে পারে, পুলিশ নিতে পারে, সিভিল প্রশাসন নিতে পারে। একটা প্রগতিশীল, একটা কলোনিয়াল একটা ধারা আমাদের সংবিধানে রয়েছে, আর্টিকেল 47। সেইখানে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোর্টে যাওয়া যাবে না। এখানে যে দাবিটা উঠেছে অত্যন্ত যৌক্তিক। আমরা এখানে যেখানে সুযোগ পাই এটা নিয়ে আলোচনা করেছি। এইটা এখনই করতে হবে। ইন্ডিয়াতে একটি এপিলেট ফর্ম রয়েছে যেখানে সেনাবাহিনী অফিসার এবং সৈনিকদের যদি কোনো ব্যবস্থা না হয় তাদের বিরুদ্ধে, তারা একজন রিটায়ার্ড জাজ এবং দুইজন রিটায়ার্ড সেনাবাহিনী অফিসার একটা এপিলেট ফর্ম রয়েছে। কিন্তু বাংলাদেশে সুইট উইল দিয়ে রাজনৈতিক কারণে, অন্যান্য কারণে যাদেরকে চাকরি থেকে বিদায় করে তাদের আর কোথাও এপিলেট ফর্ম নাই। ইংল্যান্ড, আমেরিকায়ও এপিলেট ফর্ম রয়েছে। অবশ্যই যে কোনো ন্যায় বিচারের স্বার্থে এপিলেট ফর্ম থাকতে হবে। দেশের প্রত্যেকটি নাগরিক যদি সুপ্রিম কোর্টে যেতে পারে, হাইকোর্ট ডিভিশনে যেতে পারে, যদি এপিলেট ডিভিশনে যেতে পারে, তাহলে সশস্ত্র বাহিনীর সদস্যরা অবশ্যই সেই অধিকার পেতে হবে। অতএব আমরা আশা করব যে বিপ্লবী সরকার গঠিত হবে, তারা এই ইস্যুটাকে অ্যাড্রেস করবে। আমরা বিপ্লবী সরকারের কাছে যে দাবিগুলো অলরেডি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে, প্রথমেই আমাদের মনে রাখতে হবে তাদের মূল এজেন্ডা, কোন এজেন্ডার উপরে আজকে এই অভ্যুত্থান ঘটল। আপনারা জানেন অভ্যুত্থানে অনেকগুলো কারণ থাকে। একটা ইমিডিয়েট কারণ, অনেকগুলো আলটিমেট কারণ থাকে। ইমিডিয়েট কারণটা ছিল কোটা আন্দোলন। কোটার যদি এই ইস্যুটা না আসতো তাহলে অন্য কোনো ইস্যু আসতোই। কোটার সাথে আরেকটি ইমিডিয়েট কারণ ছিল ভারতকে আমাদের জনস্বার্থ এবং দেশীয় স্বার্থ বিকিয়ে করিডোর দিয়ে আসছে, 7টা চুক্তি করে আসছিল, যেটা অনেকেই মুখে এনেছেন, অনেকে বলতে পারেন নাই। এর আগে 112টি চুক্তি করেছে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ বিঘ্নিত করে। সাংবিধানিক প্রভিশন অনুযায়ী প্রত্যেকটা চুক্তি অথবা সমঝোতা স্মারক এই যে আপনার পার্লামেন্ট, পুতুল নাচের পাঠশালা, যেভাবে একটা পার্লামেন্ট আছে সেখানে আলোচনা করার কথা, সেই একটি চুক্তি অথবা সমঝোতা স্মারক সেখানে আলোচনা হয়নি। তাহলে বিপ্লবী সরকারের একটি কাজ হবে এই সমস্ত চুক্তি বাতিল করা, যদি না দুইটি দেশের স্বার্থ সমুন্নত না থাকে, যদি না বাংলাদেশের স্বার্থ সমুন্নত না রাখা হয়েছে, যদি না দেশীয় স্বার্থ সমুন্নত রাখা হয়েছে, তাহলে এই 120টি চুক্তি এখনই বাতিল করতে হবে। দিস ইজ দ্য টাইম। তাহলে আমাদের আকাঙ্ক্ষা কি ছিল? এই যে অভ্যুত্থান ঘটলো, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা করতে হবে যে আর কোনোদিন স্বৈর শাসক সৃষ্টি না হয়। ফার্স্ট এজেন্ডা, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা আমাদের দেশে সৃষ্টি না হতে পারে। আমাদের সংবিধানে এখানে ফলটি, সংবিধানে যে ক্ষমতাসীন দলের নেতা হয় সে পার্লামেন্টের নেতা, সে এক্সিকিউটিভ নেতা, দলের নেতা। প্রেসিডেন্টের টার্ম করা হয়েছে দুইটা, কিন্তু প্রধানমন্ত্রী কতদিন থাকবে তার কোনো টার্ম নির্ধারিত নাই। এইটা ওনার বাবার যতদিন খুশি থাকবে আর দেশ লুটপাট করবে। তাহলে রেভলিউশনের এইটা ছিল মেইন এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা,
নিকৃষ্ট পরিবারতন্ত্রের মাধ্যমে যে লুটপাটতন্ত্র সৃষ্টি হয়, যে দুর্বৃত্তায়িত রাজনীতি সৃষ্টি হয়, সেটার মূলোৎপাটন করতে হবে। আপনারা জানেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে নেপোলিয়ন বোনাপার্ট কেম এজ এ লিডার, কেউ তাকে চিনত না। এই ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে আপনার সেখানে যে ফিউডালিজম, সামন্তবাদিতা, সেখানের যে সামন্তবাদিতা সৃষ্টি হয়েছিল, সেই সামন্তবাদিতা আপনাকে আপরুট করে ফেলছে। আপরুট করে ফ্রান্স সেই থেকে রিপাবলিক সৃষ্টি হয়েছে, রিপাবলিক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে এই রেভলিউশন যখন ঘটে, অনেক জায়গায় খুব ক্ষুদ্র কারণে রেভলিউশন ঘটে। টিউনিশিয়াতে রেভলিউশন হলো রুটির দাম বৃদ্ধি করা হয়েছিল। ফিলিপিন্সের রেভলিউশন হলো ফার্ডিনান্ড মার্কোসের ওয়াইফ জুতা কিনতে, সেন্ট কিনতে, গহনা কিনতে রাষ্ট্রীয় বিমান নিয়ে আপনার ইটালি চলে যেত। এই বাংলাদেশে শেখ রেহানার ছেলে স্পেশাল ফ্লাইটে চলে। এত টাকার মালিক প্রত্যেকে হলো, এত টাকার মালিক প্রত্যেকে হলো, সেটা রেগুলেশন সরকার তারা ঠিক করবে। ফিনল্যান্ড থেকে সে স্পেশাল ফ্লাইট আসে, আরো অনেকে কিন্তু স্পেশাল ফ্লাইটে চলে। এইটা ছিল একটা এজেন্ডা যে এই ধরনের ভোগবাদী দুর্বৃত্তায়িত রাজনীতি চিরতরে আপরুট করতে হবে, উলুৎপাটন করতে হবে। সবসময় জনগণের সরকার, ন্যায্যতার সরকার কায়েম করতে হবে। আর আলটিমেট কারণ হলো কি ছিল এই অভ্যুত্থানের? সেটা হলো অপশাসন, দুঃশাসন, লুটপাট, গুম, হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগের পতনের মূল কারণ হলো তাদের দুর্বৃত্তায়িত পরিবার, তাদের মন্ত্রী পরিষদ, তাদের গুন্ডা পান্ডা। আওয়ামী লীগ আসলে সেই অর্থে একটি রাজনৈতিক দল ছিল না, এটা ছিল একটা মাফিয়াতন্ত্র, একটা সন্ত্রাসবাদ, একটা গুন্ডাতন্ত্র, যারা রাজনীতি নামে পুরোপুরি সময় জনগণের সম্পদ লুটপাট করেছে। অতএব যেভাবেই ইন্টারিম গভর্নমেন্ট হোক না কেন, আমাদের সূর্য সন্তান ছেলেরা বলে দিয়েছে তাদের মূল এজেন্ডা ব্যতীত কোনো ইন্টারিম গভর্নমেন্ট হতে পারবে না। আজকে এই প্রেতাত্মা, পতিত শেখ হাসিনার প্রেতাত্মারা যদি সাজেশন দেয়, যারা আর্মি হেডকোয়ার্টারে বসে রয়েছে, যারা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে বসে রয়েছে, সেটা হবে কিন্তু এই পতিত আওয়ামী লীগের বিটিম। সেটা হতে দেওয়া যাবে না। সেটা হলে আবার কিন্তু ওই জায়গায় ঘুরে চলে আসবে। সেই জন্য আজকে যারা রেভলিউশন ইজ দ্য হাইয়েস্ট ল, গণ অভ্যুত্থান ইজ দ্য হাইয়েস্ট ল, তারা যে মূল এজেন্ডায় গণ অভ্যুত্থান সূচনা করেছে, আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশের নাগরিক সেইখানে সংশ্লিষ্ট হয়েছে, অভ্যুত্থান সফল হয়েছে, সেই এজেন্ডাকে এক রত্তি পরিমাণ সরানো যাবে না। যারা কাউন্টার কু করার চেষ্টা করছে, যারা আমরা জানতে পাচ্ছি, এই 5 জন, এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব একেবারে নিম্নমানের একটা অফিসার, 3rd ডিভিশন পাওয়ার, তোলারাম কলেজের, হেনেও কোনো আকাম নাই, যা করে নাই। যে কোনো সময় এই গণ অভ্যুত্থানের ফসল কিন্তু ঘুরে এনেতে পারে। সেই জন্য আজকে আমার কাছে 4-5 জন আহ্বায়ক আসছিল। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি, তোমাদের যে লিগাল সাপোর্ট লাগবে, যে পরামর্শ লাগবে, যে সেক্টরের লোক থাকবে, আমরা সেটা দেবো। আমাদের সেই কাজ করা রয়েছে, যাতে একটা কাউন্টার কু না হতে পারে, অভ্যুত্থানের পরে কাউন্টার করার সুযোগ থাকে, এইগুলো করার চেষ্টা করতেছে। এবং আমাদের ছাত্ররা সেটা জেনে গেছে, সেটা করতে পারবে না। ইমিডিয়েটলি তাদেরকে ডিসমিস করা, গ্রেফতার করতে হবে। তারা প্রত্যেকে মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই সমস্ত অপরাধের মূল হোতা তারেক সিদ্দিকী, যেটা কর্নেল হাসিন বলেছে। তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করে প্রথমে মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনাল অলরেডি একটা আছে বাংলাদেশে, সেই ট্রাইব্যুনালে তাকে বিচারের সম্মুখীন করতে হবে এবং দ্রুত এই সমস্ত বিচার সম্মুখীন করতে হবে। অতএব আমাদের মনে রাখতে হবে, ফার্স্ট অফ অল আমাদের সেনাবাহিনীর সমস্ত সদস্যরা যাতে দেশের সংবিধান অনুযায়ী আইনের প্রোটেকশন পায়, সেই ব্যবস্থা ইমিডিয়েটলি করতে হবে। কাউন্টার কু যাতে না করতে পারে। সর্বশেষ সূর্য সন্তানরা যে গণ অভ্যুত্থান সফল করেছে, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য থেকে 1 ইঞ্চি সরা যাবে না। আমাদের ভিজিল থাকতে হবে। ঘুরে ফিরে যদি আবার এই দুর্বৃত্তায়ন আসে, তাহলে আমি আবার বলছি, আবার আপনাদেরকে অদ্ভুত ঘটাতে হবে। এমন শাসন ব্যবস্থায় যাওয়া যাবে না যে এর চেয়ে খারাপ হয়।
এখানে আপনাদের সজাগ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।